স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা, কামাল ও মামুনের বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 4 আগস্ট। রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল। নতুন করে প্লাবিত হয়েছে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা। পাহাড় ধসের শঙ্কা। এবং শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনা চলছে। পোশাক রপ্তানি নিয়ে আশঙ্কা ব্যবসায়ীদের। দর কষাকষিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3রা আগস্ট সূচনা বক্তব্য, 4 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। মামলার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অপরাধ স্বীকার করে মামলার সাক্ষী হতে সম্মত হয়েছেন। এর আগে এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। বেলা 12টায় গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনা 5 অভিযোগ পাঠ করেন। সাক্ষী হতে সম্মত হওয়ায় চৌধুরী আবদুল আল মামুনের আইনজীবী তার নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানালে আদালত পরবর্তীতে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা জানায়। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেন, একজন আসামি দোষ স্বীকার করলে বাকিরা দোষী প্রমাণিত হয় না। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে ইনসাইটমেন্ট, উস্কানিমূলক বক্তব্যের দায়ে এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সারা দেশব্যাপী হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সারা দেশে সিভিলিয়ান ছাত্র জনতার উপরে যে আক্রমণ পরিচালনা করা হয়, সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে। জাজেসগণ কথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফার 11 দিনের আলোচনা শুরু হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আজকের বৈঠক প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা নিয়ে। শুরুতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সবার প্রচেষ্টা হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মতামত একটি জায়গায় আনা। কমিশনের লক্ষ্য দ্রুততম সময়ে সবাইকে ঐক্যমত্য এনে জুলাই সনদ তৈরি করা। দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে তা করা যাবে। আজকের বিষয়গুলো নিয়ে আগে আলোচনা হয়েছে, সেখান থেকে আলাপ শুরু করে নিষ্পত্তির জায়গায় যেতে পারি তা আশা করা যায়। দর্শক, কমিশনের সাথে দলগুলোর আজকের বৈঠকের প্রথম পর্ব শেষ হয়েছে। এখন মধ্যাহ্ন বিরতিতে ব্রিফ করছেন বিভিন্ন দলের নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলো আপাতত হয়তো আমরা এটিকে গ্রহণ করতে পারবো, কিন্তু কার্যকরভাবে দীর্ঘমেয়াদী একটি পদ্ধতি হিসাবে পার্লামেন্টের উচ্চকক্ষে নির্দলীয় ভিত্তিতে শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে যেই উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে তার মধ্য থেকে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায় সেটি নির্বাচিত, জবাবদিহিমূলক এবং এটি হবে। এবং এই উচ্চকক্ষ ঘূর্ণায়মান পদ্ধতিতে থাকবে। 1/3 সদস্য 2 বছর পর পর তারা নির্বাচিত হবেন এবং সুতরাং কখনোই উচ্চকক্ষ বিলুপ্ত হবে না, এটি ক্রিয়াশীল থাকবে। এই পদ্ধতিতে যদি গ্রহণ করে জাতির ভবিষ্যতের গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য, আমার একটি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দেখছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের বিষয়ে রাজনৈতিক দলের ব্রিফিং।
দেশের বিভিন্ন জেলায় আজও অব্যাহত রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টি। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হয়েছে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা। জলাবদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। আশঙ্কা রয়েছে পাহাড় ধসের। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানির তোরে বাঁধের ধসে যাওয়া অংশ দিয়ে অনবরত ঢুকছে পানি। জেলার ফুলগাজীর মুন্সিরহাট ও আনন্দপুর ইউনিয়ন এবং ছাগলনাইয়ার রেজুমিয়া, মহামায়া ও রাধানগরে বাঁধে নতুন করে আরও 5টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। প্লাবিত হয়েছে ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে ফেনী ছাগলনাইয়া সড়ক। বিচ্ছিন্ন রয়েছে পরশুরাম আঞ্চলিক সড়ক যোগাযোগও। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী কয়েক হাজার মানুষ। টিউবওয়েলগুলো পানির তলে, টয়লেটগুলো পানির তলে, রান্নাবান্না করতে পারতেছি না, বাড়িঘর ফার্নিচার টার্নিচার সব নষ্ট হয়ে গেছে। গত 24-এর বন্যায়ও আমাদের ঠিক মাত্রার উপরে চলে আসছিল। এখন বাঁধগুলোর নির্মাণ হয় না। প্রতি বছরে সবাই বলে নির্মাণ করবে, কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয় না। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর 8 উপজেলা ও পৌর এলাকার অধিকাংশ সড়ক ও বাড়িঘরেও ঢুকেছে পানি। আগামী শনিবার পর্যন্ত জেলার দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লার গোমতীর পানি বাড়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি হিসাবে 583টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, মোংলা, শরণখোলা ও রামপাল সহ জেলার 9 উপজেলার নিম্নাঞ্চল। পৌরসভার নাগেরবাজার, বাসাবাটি, রাহাতের মোড়, সাধনার মোড়, পুরাতন বাজার সহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু পানি। জলবদ্ধতা দেখা দিয়েছে বরিশাল নগরের মেজর এম এ জলিল সড়ক, বগুড়া রোড, পলাশপুর, গুরুস্থান রোড, কালুশা সড়ক সহ বিভিন্ন নিচু এলাকায়। অন্যদিকে পানি নিষ্কাশনের অভাবে ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর। চরমভাবে ব্যাহত হচ্ছে পণ্য লোড আনলোড সহ বন্দরের বিভিন্ন কার্যক্রম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির লংগদু ও দীঘানেলার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। লংগদুর মাইনী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিভিন্ন নিম্নাঞ্চল। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে সরে গিয়ে আশ্রয় কেন্দ্রগুলিতে যাওয়ার অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি সহ 3 পার্বত্য এলাকার জেলা প্রশাসন। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, ফেনী, নোয়াখালী ও বাগেরহাটে জলাবদ্ধতার খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। পরশুরাম এবং ফুলগাজীর উঁচু স্থান থেকে যেসব এলাকা বাঁধ ভেঙেছিল সেসব স্থান থেকে পানি কিছুটা নেমে গেলেও এখন কিন্তু ভাটির এলাকা। ফুলগাজীর কিছু অঞ্চল, ছাগলনাই এবং ফেনী সদর উপজেলার কিছু অঞ্চলে কিন্তু গ্রামে কিন্তু এই মুহূর্তে পানি বাড়ছে। জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী 98টি গ্রামে এখন মানুষ পানিবন্দী রয়েছে এবং এসব গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আর একটা কথা বলে রাখি, এই মুহূর্তে অবস্থা যারা এই এলাকা মানুষ মৃত্যুবরণ করবে তাদেরকে শ্মশানে বা কবরস্থানে দেওয়ার মতন কিন্তু কোনো সুযোগ নেই। এখানে অবস্থা যে মানুষ পানি খাবে, পানির নলকূপগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে, টয়লেটগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। আজ ভোরবেলা থেকে নোয়াখালীতে আসলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও কিন্তু দুপুরের পর থেকে আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে। তো মানুষজন যেটি বলছে যে আসলে সকাল থেকে বৃষ্টিপাত কম হয়, যে পরিমাণ পানি নেমেছিল, কিন্তু দুপুরের পর যেভাবে আবার লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে, এর ফলে কিন্তু আবারও বিভিন্ন এলাকায় কিন্তু আবারও সেই একই পরিমাণ জলাবদ্ধতা দেখা দিয়েছে। তো আমি একটু জানিয়ে রাখি, আসলে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু জেলার বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেখান থেকে আসলে পানি নামলেও সেটির আসলে অনেক ধীরগতি। বাগেরহাটে গত 4 দিনে টানা বর্ষণে শহরের বিশেষ করে খাদ্দার, বাসাবাটি, নাগেরবাজার, হরিণখানা ব্যাপক এলাকায় কিন্তু জলমগ্নতা তৈরি হয়েছে। শহরের এমন কোনো রাস্তা নেই যেখানে হাঁটু পানি নেই। বিশেষ করে খাদ্দার, নাগেরবাজার এলাকার অনেক ঘরে কিন্তু পানি প্রবেশ করে গেছে। অসংখ্য মানুষ জলমগ্ন হয়ে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বের হচ্ছে না। শহরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কোথাও হাঁটু পানি, কোথাও গলিগলিতে মাজা সমান পানি হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটনে 3 দিনের এই আলোচনা 11ই জুন পর্যন্ত চলবে। প্রথম দিন দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। প্রথম দিন আলোচনায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন দেশটির বাণিজ্য, কৃষি, জ্বালানি ও কপিরাইট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হলে বাধাগ্রস্ত হবে দেশের তৈরি পোশাকের রপ্তানি, কমবে ক্রয় আদেশ। এর প্রভাবে কারখানা বন্ধ হওয়ার শঙ্কাও আছে বলছেন খাত সংশ্লিষ্টরা। এমন অবস্থায় দর কষাকষির মাধ্যমে শুল্ক হার কমাতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। তৈরি পোশাক রপ্তানির বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশের মোট পোশাকের প্রায় 20% যায় দেশটিতে। বর্তমানে পণ্যভেদে 15.5 থেকে 32% শুল্ক দিতে হয় আমদানিকারকদের। নতুন শুল্ক হার কার্যকর হলে যোগ হবে আরও 35%। 20% এক্সপোর্ট করি টু ইউএসএ এবং এটা ব্যাপকভাবে সংকুচিত হবে। কেন? কারণ আপনার যে প্রতিদ্বন্দ্বী, আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ আছে সেই তুলনায় আমাদের হলো দাম, ল্যান্ডেড কস্ট, এটা হলো বেড়ে যাবে। সো তারা যেখানে সস্তা পাবে সেখান থেকে নিবে। উদ্যোক্তারা বলছেন নতুন শুল্ক হার কার্যকর হলে মার্কিন ক্রেতা নির্ভরশীল পোশাক কারখানাগুলো প্রথমে অস্তিত্ব সংকটে পড়বে। ক্রয় আদেশ কমলে সেগুলো বন্ধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে সহায়ক শিল্পগুলো। প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে। যখন প্রোডাক্টের প্রাইস বাড়বে আপনার সেল কম হবে, মানুষ 3টার জায়গায় তখন 2টো কিনবে। তো সেল কম হলে আপনার অর্ডার কম হবে, তার মানে আমার এখানে যে ম্যানুফ্যাকচারিংয়ে যে সেই প্রভাবটা পড়বে। সেটা একটা কিন্তু চক্রাকার প্রক্রিয়া এবং এটার এফেক্ট কিন্তু কম বেশি সবাই ভোগ করতে হবে। হিসেব বলছে গেল অর্থবছর যুক্তরাষ্ট্রে প্রায় $7.5 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। 15% হারে তাতে শুল্ক এসেছে $1.14 বিলিয়ন। নতুন হারে গিয়ে যা ঠেকবে $4 বিলিয়নে। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর শঙ্কা, এতে খরচ কমাতে মার্কিন ক্রেতারা ভিয়েতনাম কিংবা পাকিস্তানের মতো দেশে চলে যেতে পারে। শুল্ক হার কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। মিনিস্ট্রি অফ কমার্সের যে কার্যক্রম এখন পর্যন্ত যে ওনাদের রেজাল্ট, এই রেজাল্ট হলো ব্যর্থতায় পরিণত হয়েছে। সুতরাং আমরা মনে করি লবিস্ট নিয়োগ করা উচিত, সরাসরি প্রধান উপদেষ্টা ইনভলভ হওয়া উচিত এবং আমরা যারা স্টেক হোল্ডার আমাদেরকে এটা ইনভলভ করা উচিত। ওই এনডিএ দোহাই দিয়ে আমাদেরকে একদম আলাদা করে রাখা হবে, আমরা অন্ধকারে থাকবো, এটা হওয়া উচিত না। এনবিআর এর হিসেবে গেল 2024-25 অর্থবছরে 200টির বেশি দেশ ও অঞ্চলে পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যেখান থেকে আয় হয়েছে $46 বিলিয়ন বেশি। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। গড় পাশের হার 68.45%। গেল বছরের তুলনায় পাশের হার কমেছে 14.59%। বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে পাওয়া যাবে। গত 10 এপ্রিল 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন। পাশ করেছেন 13,03,426 জন। জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন। দর্শক, এসএসসি ফল নিয়ে এখন ব্রিফ করছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ডক্টর খন্দকার এহসানুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ফিল্ডে আছে, এখনো আছে, দীর্ঘদিন ধরে আছেন, তাদের সিভিল প্রশাসন হিসেবে আছেন, তারা সাইড লাইনে ছিলেন। তারপরে বোর্ডের টিম ছিল, বড় একটা টিম ছিল, প্রতি পরীক্ষা ভিজিলেশনে গেছেন এবং আমাদের কিছু কেন্দ্র রেডমার্ক করা ছিল আমাদের ধারণায়। সেই সব জায়গায় আমরা আমাদের টিমকে বেশি রেগুলার এবং সেখানে দীর্ঘক্ষণ পরীক্ষা 3 ঘন্টা আমরা সেখানে অবস্থান করিয়েছি। এসবের প্রভাব যদি পড়ে তাহলে এগুলো তো আগের বছর তো ছিল, কিন্তু ভেদকেন্দ্রটা হয়তো ছিল, ভিজিলেন্সও ছিল, হয়তো শিথিল ছিল, আমরা তো অতীত জানি না, আমি আমাদেরটা বলতে পারি। আর অত উল্লম্ফন যে সব বছর হয়েছে ফলাফলে, সেটি ওই ম্যাপিং এর কারণে বিভিন্ন খণ্ডিত ভাবে অর্ধেক সিলেবাসে, তারপরে কোন বছর হয়েছে আইসিটি বাদ, এইভাবে পরীক্ষাগুলো নিতে হয়েছে করোনার কারণে। এই জন্যই 21, 22, 23 এটি হলো বিশেষভাবে পরীক্ষা, এগুলো করোনার কারণে। এগুলো বাদে যদি আমরা লক্ষ্য করি 24 সালের এসএসসিটা করোনা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল পরীক্ষাটা, রেজাল্ট পরে হয়েছে। কিন্তু আমরা 20 এর পিছনে 20, 19, 18, 17 এই ইত্যাদি এদিকেও যদি যাই তাহলে
পার্সেন্টেজটা মোটামুটি ওরকমই দেখতে পাই। দর্শক দেখছিলেন এসএসসি পরীক্ষার ফল নিয়ে বোর্ডগুলোর সমন্বিত ব্রিফিং। ফের বেড়েছে উড়োজাহাজের ভাড়া। 1 মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে যাত্রীদের আগের চেয়ে অন্তত 10,000 টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে প্রবাসী কর্মীরা বেশি বিপাকে পড়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিকিট বিক্রিতে আবারও কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাশরুক রাহাতের রিপোর্ট। পাসপোর্ট ছাড়া বেনামে করা যাবে না উড়োজাহাজের টিকিট বুকিং, বন্ধ করতে হবে গ্রুপ টিকিট কেনার নামে সিন্ডিকেট, বিশেষ কর্মী ভাড়ায় যাত্রী নিবে বিমান, এমন সব নিয়ম কার্যকর করার পর মার্চ মাসে কমে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া। তবে ফের বেড়েছে এই ভাড়া। বিশেষ করে 1 মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে যাত্রীদের অন্তত 10,000 টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা। 45,000 টাকার ভাড়া এখন 60,000 টাকা নিতেছে। প্রথম কমে গেছিল, এখন হঠাৎ করে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? সরকারের গভীরভাবে বিবেচনা করা দরকার যে কেন এরকম হচ্ছে। অনেক প্রবাসী বিদেশ থেকে বাড়িতে আসতে চাচ্ছে না। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, টিকিট বিক্রিতে আবারও অনিয়ম শুরু হয়েছে কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে। শয়তান লোক যারা আছে, শয়তান লোকরা করে কি একনিষ্ঠভাবে লেগে থাকে দাম বাড়ানো, দুর্নীতি করার জন্য। আর ভালো লোক যারা আছে তার সংখ্যায় কম, সামান্য একটা কাজ করে দেয়, মনে করে আমার দায়িত্ব শেষ, সে একনিষ্ঠভাবে লেগে থাকে না। তা আমরা এটা নিয়ে বসবো, তবু এটা নিয়ে চিন্তা করেন না, বসবো। সংশ্লিষ্টরা বলছেন, গেল কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 1 লাখেরও বেশি কর্মী যাচ্ছেন। দাম কমাতে টিকিট কারসাজির পাশাপাশি চাহিদা অনুযায়ী দেশগুলোতে ফ্লাইটের ব্যবস্থা করাও জরুরি। যতটুকু ডিমান্ড সাপ্লাই যদি সেই পরিমাণ না আসে তাহলে অবভিয়াসলি ভাড়া বাড়বে। এই ডিমান্ড সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সঠিক পরিকল্পনা দরকার। প্রত্যেকটি এয়ারলাইন্স চিন্তা করছে যে আমাদের সরকার এখন খুব বেশি অ্যাক্টিভ, এই কারণে তারা অনেক বড় করে সিন্ডিকেশন করার চেষ্টা করছে না। তারপরেও যে একেবারেই হচ্ছে না, যে আমরা গ্রুপ নিতে পারছি না, এরকম না। তবে আগের চাইতে এটির পরিমাণ যদি আমি নির্ধারণ করতে চাই তাহলে 80%ই নাই। এদিকে প্রবাসী কর্মীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়ার পর আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতারে যেতেও কম মূল্যের টিকিট চালু করেছে। ডিসেম্বর পর্যন্ত শুধু প্রথমবারের মতো যেসব কর্মী এসব দেশে যাচ্ছেন তারা এই সুবিধা পাবেন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচি আজ হচ্ছে মাগুরা ও নড়াইলে। দুপুরে মাগুরা সদর উপজেলার সামনে থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। পরে ভায়না মোড় থেকে পদযাত্রা শুরু হয়। শহর ঘুরে জেলা সদর থানার সামনে গিয়ে ঢাকা রোড এলাকা হয়ে ফের ভায়নার মোড়ে গিয়ে পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতাদের। সকালের বৃষ্টি উপেক্ষা করে ঝিনাইদহ থেকে মাগুরায় আসেন তারা। বিকেলে নড়াইল যাবে পদযাত্রা। দর্শক, এনসিপি জুলাই পদযাত্রা নিয়ে নড়াইল থেকে সবশেষ অবস্থা কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। জাতীয় নাগরিক পার্টি যে পদযাত্রা শুরু করেছে তারই ধারাবাহিকতায় আজ বিকাল 4:30টার সময় নড়াইলের মুক্ত মঞ্চে পদযাত্রা এবং পথসভা করবেন। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি তারা মাগুরায় পথসভা করছে। এটা শেষে এসে নড়াইলের সার্কিট হাউসে তারা অবস্থান করবে এবং এখানে খাওয়া দাওয়া শেষে 4:30টার সময় এই মুক্ত মঞ্চে তারা প্রোগ্রাম করবে। এই উপলক্ষে স্থানীয় নেতৃবৃন্দ মুক্ত মঞ্চ এবং সাজানোর কাজে ব্যস্ত রয়েছে। তারা সকল কাজ সম্পন্ন করেছে এবং শহরে বেলুন, ফেস্টুন, ব্যানার দিয়ে সাজিয়ে তুলেছে এবং মুক্ত মঞ্চের সমস্ত কাজ সম্পন্ন করেছে। 4:30টায় আমরা জানতে পেরেছি এখানে প্রোগ্রাম করবে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পাল্লেকেলের ক্যান্ডিতে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-20 সিরিজের লড়াই শুরু করছে বাংলাদেশ। সবশেষ ওয়ানডে সিরিজের 3 ম্যাচে ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে। টি-20তে সিরিজে তাই ভালো ফলাফল করতে মুখিয়ে আছেন তানজিদ ইমরানরা। ক্রিকেটের এই ফরম্যাটেও সম্প্রতি দুঃসময় চলছে টাইগারদের। সবশেষ 15টি ম্যাচের মধ্যে 11টিতেই হেরেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে 17 বারের দেখায় জিতেছে মাত্র 6টি, হেরেছে 11টিতে। অন্যদিকে বোলিং ব্যাটিং মিলে যথেষ্ট শক্তিশালী দল শ্রীলঙ্কা।
দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা, কামাল ও মামুনের বিচার শুরুর আদেশ। সাক্ষ্য গ্রহণ ৪ আগস্ট। রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। পাশের গড় হার ৬৮.৪৫, গত বছরের তুলনায় কমেছে ১৪.৫%। বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল। নতুন করে প্লাবিত হয়েছে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা। পাহাড় ধসের শঙ্কা। এবং শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনা চলছে। পোশাক রপ্তানি নিয়ে আশঙ্কা ব্যবসায়ীদের। দর কষাকষিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।